সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, আজকে ধারাবাহিকভাবে বুদ্ধের যে গুণটি সম্পর্কে একটু অল্প বিস্তর সংক্ষেপে বলবো, সেটি হচ্ছে লোকবিদ। এর আগেরটা তো সুগত কেন বলা হয় বুদ্ধকে, সেটা ছিল। এর পরেরটা হচ্ছে লোকবিদ। কেন বুদ্ধ লোকজ্ঞ, লোকবিদ? নানান লোকভূমি সম্পর্কে, সত্যগণের বিচরণ ভূমি সম্পর্কে, সত্য সম্পর্কে, বিভিন্ন সত্য সম্পর্কে, সত্যগণের লোকভূমি বিচরণ ক্ষেত্র সম্পর্কে তিনি জানতেন বলেই বুদ্ধ লোকবিদ। ব্যাখ্যা ছাড়া বলবো, ব্যাখ্যা করতে গেলে এগুলা অনেক বিশাল ব্যাপার। কিন্তু লোকজ্ঞ, ত্রিলোক যিনি অবগত আছেন, ত্রিলোক সম্পর্কে যিনি অবগত আছেন, যিনি জানেন, সব কিছু ভালোভাবে জানেন। এখানে ত্রিলোক বলতে আসলে সংস্কার লোক, অর্থাৎ প্রাণী জগৎ, সংস্কার লোক, তারপরে সত্যলোক, যেটাকে শাশ্বত অশাশ্বত লোক বলা হয়, এবং আকাশ লোক, যেটা চন্দ্র সূর্য। এই তিন লোক সম্পর্কে ভগবান বুদ্ধ পুঙ্খানুপুঙ্খভাবে সম্যক রূপে তিনি অবগত বলে, জানেন বলে তিনি লোকবিদ। আমি বিশ্লেষণবিহীন একটা তথ্য দিচ্ছি। আমি যে বইটা কথা বারবার রেফারেন্স দিয়ে থাকি না, বিশুদ্ধি মার্গ ও বৌদ্ধ সাধনা, তো সেখানে এই আলোচনাটা পাবেন। সপ্তম পরিচ্ছদে বিশেষ করে লোকবিদ এই কারণে বলা হয়, বুদ্ধ তিন প্রকার লোক যেটা বললাম, সংস্কার লোক, সত্য লোক, আকাশ লোক, এই সম্পর্কে ভালোভাবে জানেন। তারপরে এক লোক থেকে 18 প্রকার লোক, অষ্টাদশ লোক যেগুলি, তার ব্যাখ্যাও আছে, সেগুলি সম্পর্কে জানেন। যে চাক্ষাবালে সুদেবতা, চক্রবাল সম্পর্কে যে বর্ণনা আছে ত্রিপিটকে, চক্রবাল, যে 31টি লোকভূমি নিয়ে একটি চক্রবালের ব্যাখ্যা, সেরকম রতনসূত্রের প্রথমে বলা হচ্ছে কোটি সাতা সাহাসেষু চাক্ষাবালে সুদেবতা, কোটি শত সহস্র চক্রবালের কথা চিন্তা করা যায়। সেরকম কোটি শত সহস্র শত হাজার চক্রবাল আছে, যা তথাগত ভগবান বুদ্ধ সম্যকভাবে অবগত ছিলেন। তারপরে বসুন্ধরা সুমেরু পর্বত, যার নাম ত্রিপিটকে পরতে দেখা যায়, যুগন্ধর পর্বত, ঈশধর, করবিক, সুদর্শন, তারপরে বলছে নেমিধর, বিনথক, অশ্বকর্ণ, হিমবন্ত, এগুলি সম্পর্কে জানতেন। তারপরে জম্বু বৃক্ষ, চিত্রপাটলি, শিম্বলি, কদম্ব কল্পবৃক্ষ, শিরীষ ও পারিছত্রক বৃক্ষ, অসুর, গরুড, অপর গোয়ান, উত্তর গুরু, পূর্ব বিদেহ, ত্রৈতিংশ ও তাদের পরিমাণ, আকার, এগুলি সম্পর্কে বুদ্ধ ভালোভাবে অবগত ছিলেন। তারপরে চন্দ্রমণ্ডল ও সূর্যমণ্ডলের পরিমাণ, অসুর ভবন, অবিচি, মহানিরয়, তারপর জম্বুদ্বীপ এবং তাদের পরিমাণ, এগুলি খুব ভালো করে এগুলি সম্পর্কে বুদ্ধগণ জানেন, সম্যক সম্বুদ্ধ হিসেবে জানেন বলেই তো সম্যক সম্বুদ্ধ। এবং এগুলি সম্পর্কে
এই তত্ত্বগুলো সম্পর্কে, এই লোকভূমি বা জগৎগুলো সম্পর্কে বুদ্ধ সম্যকভাবে অবগত বলে তিনি লোকবিদ। তিনি লোকবিদ। এই যে আমরা বারবার বলি না, দেশনা করার সময় বিশেষ করে আমরা ৩১ লোকভূমির কথাই তো বেশি বলি। হ্যাঁ, তখন ওই যে বলি অনেকের মধ্যে কৌতূহল জাগে, কি করে এগুলি আমরা পেলাম, কি করে জানি। কি করে পেলাম মানে ত্রিপিটকের মাধ্যমে পেলাম। ত্রিপিটক সংজ্ঞায়নের মাধ্যমে হয়েছে। সংজ্ঞায়ন শত শত তৃষ্ণামুক্ত বিমুক্ত মহাপুরুষ অরহৎগণ দ্বারা হয়েছে এবং সেগুলি বুদ্ধভাষিত স্বয়ং বুদ্ধের মুখনিসৃত বাণী। পরম্পরা সেই শ্রুত বুদ্ধ শ্রুতিধর পূজনীয় প্রধান সেবক আনন্দ ভান্তের যে ধর্ম ভাণ্ডারকারী, ওনার মধ্য দিয়ে যে শুরু হওয়া সংগ্রহটা, সেটা পরম্পরা সেভাবে ত্রিপিটক পর্যন্ত লিখিত দলিল আকারে লিপিবদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যেভাবে ত্রিপিটকে পেয়েছি আমরা বর্তমান ২৫০০ বছর পরে এসে, তো এগুলি তো আচমকা, এটা ঐশ্বরিক গ্রন্থ নয়, তাই না? দৈব কোনো গ্রন্থ নয় তো। হ্যাঁ, কীভাবে পরম্পরা ত্রিপিটকটা এই পর্যন্ত এসেছে আমরা পেয়েছি, হ্যাঁ, সবটা তো একেবারে বর্ণনা আছে, প্রমাণ আছে। তো সবগুলো তো এইসব ত্রিপিটকে অন্তর্ভুক্ত, সংজ্ঞায়নের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে অন্তর্ভুক্ত। বুদ্ধের এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ বুদ্ধভাষিত সরাসরি। হ্যাঁ, ৮২,০০০ সরাসরি বুদ্ধভাষিত, বাকি ২,০০০ ওনার শ্রাবক সঙ্গ, আর্য পুরুষ যারা ছিলেন, দেবতাদের মুনি ঋষি যারা ছিলেন, তাদের ২,০০০ ভাষিত, একসাথে ৮৪,০০০ ধর্মস্কন্ধ। বুদ্ধ সরাসরি ৮২,০০০ ধর্মস্কন্ধ ভাষণ করেছেন। হ্যাঁ, তো বুদ্ধ নিজেই তো এই ৩১ লোকভূমি সম্পর্কে ব্যাখ্যাটা দিয়েছেন, চুলচেরা বিশ্লেষণ, তথ্য প্রমাণ সহ। তো কারো যদি সেই সামর্থ্য যোগ্যতা থাকে আমাদের মধ্যে, মানুষের মধ্যে, বুদ্ধের বাণী বলে যাওয়া বাণীগুলো, এই যে ৩১ লোকভূমি সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন, অবস্থান সহ, আকার আকৃতি, ওই জগতের সত্যগণ সম্পর্কে, তাদের পরমায়ু সম্পর্কে, তাদের আকৃতি সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, তাদের জীবনধারা সম্পর্কে যা তিনি চুলচেরা বিশ্লেষণ দিয়েছেন। তো কারো যদি সেই সামর্থ্য থাকে, যা বুদ্ধের মধ্যে থাকে, তো মিলিয়ে নেন সে সামর্থ্য আছে কি না, সে পর্যায়ে যেতে পারলাম কি না, আমরা পারছি কি না। তো সেটাও আমরা পারছি না। আবার কেউ যদি অতি কৌতূহলবশত মেনেও নিতে পারছে না বা সন্দেহ কাজ করছে, তাহলে আপনার কি করা উচিত আপনার, সেটা আপনি সিদ্ধান্ত নেন। তো এইভাবেই আমরা জানি যে আমরা ৩১ লোকভূমি সম্পর্কে ভিক্ষু সংঘরা, আমরা উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে আমরা যে যার যার সামর্থ্য সাধ্য অনুসারে ত্রিপিটকের আলোকে ব্যাখ্যাগুলো আমরা দিই, অনেকের কাছে এগুলো অলৌকিক মনে হয়, অবিশ্বাস্য মনে হয়, রূপকথার গল্প মনে হয়। যারা অনেকে এরকম মনে করেন, মুখ ফুটে তো বলে না, যারা মনে করেন, তাদেরকে অনুরোধ করব, বুদ্ধের ৯ গুণ সম্পর্কে ভালো করে জানা উচিত আমাদের। ভালো করে না পারলে অন্তত নিধেন পক্ষে অল্প অল্প করে জানা উচিত। কেন বুদ্ধ লোকবিদ কেন বলা হয় বুদ্ধকে? আজীবন লোকাবিদ বলে যে উপাসনা বন্দনা করি আমরা, বুদ্ধের ৯ গুণ জপ করি, সেখানে কেন তিনি লোকাবিদ কেন বলা হয়? সেটা যত বিশ্লেষণ করা যায়, যত অ্যানালাইসিস, যত অনুসন্ধান গবেষণা করা যায় এই শব্দের উপরে করুন,
তখন বুঝে পান কিনা দেখেন যে বুদ্ধকে আসলে লোকবিদও বলা যায় কিনা। আর তিনি যদি লোকবিদ হয়ে থাকেন, তো এই লোকভূমিগুলো সম্পর্কে তিনি যে লোকজ্ঞ, সত্যগণের বিভিন্ন দৃশ্যমান বিচরণ ক্ষেত্র, লোকভূমিগুলো সম্পর্কে তিনি যে অবগত, তা আপনার সন্দেহ মিটে কিনা দেখেন। হ্যাঁ, তো যাক, আমি তো আগেই বলেছি, এই লোকবিদ সম্পর্কে, লোকবিদ, এই লোকজ্ঞ লোকবিদ, এই গুণটা সম্পর্কে যদি আপনি ব্যাখ্যা শুনতে যান, এগুলা ঘন্টার পর ঘন্টা হবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা হবে। আমি তো শুধু ক্লোগুলো, শিরোনামগুলো ধরে দিলাম এরকম। তো যাক, আশা করছি যেটুকু বলা হয়েছে এটুকু একটু শুনবেন, এবং আরও যদি বাড়তি জানার আগ্রহ, কৌতূহল, শ্রদ্ধাবোধ থাকে, যে আমি তো বলছি রেফারেন্স দিয়ে, তত্ত্বসূত্র বলছি তো, বিশুদ্ধিমার্গ ও বৌদ্ধ সাধনা গ্রন্থটি, যেগুলা অনেক তথ্যের মূল শেকড় হিসেবে, উৎস হিসেবে আমরা ব্যবহার করি, এই বইটা আপনারা পড়ুন। সেখানে শোনার পাশাপাশি পড়ুন, তাহলে বুঝতে পারবেন। তো আমার কথাগুলো শুনবার জন্যে আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার মঙ্গল কামনা করছি। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।